আমি আগে খুবই দরিদ্র ছিলাম, খুবই, মানে আমার অবস্থা খুবই খারাপ ছিল। মানে আমি এক মুঠো ভাত খাবো, 3 বেলা 3 মুঠ ভাত খাবে এর মতো অবস্থান আমার ছিল না। তারপর যখন আমি এই সমিতিটা গঠন করি, ফাউন্ডেশন সমিতি, মানে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সমিতি যখন গঠন করি, তারপর ওখান থেকে লোন নিয়ে কিছু এই আয়মূলক কাজ করি, যেমন হাঁস মুরগি কেনা প্রথমবার, তারপরে ছাগল কেনা, তারপরে গাভী কেনা, তারপরে জমি কেনা। এখান থেকে আমার পর্যায়ক্রমে মনে করেন উন্নত আসতে থাকি, উন্নত হচ্ছে। এখন আমি বর্তমান খুবই উন্নত আছি। মুরগি ভ্যাকসিন করি, হাঁস মুরগির টিকা ভ্যাকসিন করি, তারপরে শাকসবজি আবাদ করি, অন্যান্য অনেক কিছু কাজকর্ম করি। এখানে আমরা যে দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, ওখান থেকে ট্রেনিং পাই, ওখান থেকে শিখছি। অনেক সময় যে আমাদের যে মানে সমিতিতে যে ট্রেনিং হতো, উন্নতমূলক ট্রেনিং, তারপরে সদস্য উন্নয়নমূলক ট্রেনিং, তারপরে আপনার হচ্ছে গা নেতৃত্ব বিকাশ, এরকম ধরনের ট্রেনিং। এগুলো ট্রেনিংয়ে অনেক সময় অনেক স্যারেরা অনেক কিছু বুঝাইতো আমাদের, যে আপনারা এইভাবে নেতৃত্ব দিলে, এভাবে ইয়ে করলে, এভাবে কাজ করলে হয়তো আরো উপর দিকে যেতে পারেন, ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন, তারপর জনগণের খেদমত করতে পারবেন, এরকম নানান কিছু আমাদের বুঝাইতো। ওখান থেকে আমার আগ্রহ বাড়তো যে আমি ইউনিয়ন পরিষদের একজন নেতৃত্ব দেওয়ার মতো সুবিধার জন্য এগিয়ে আসবো। তখন পরবর্তী যখন বাংলাদেশ সরকার এরকম একটা কাজ হাতে নিল যে মহিলাদেরকে ইলেকশনের মাধ্যমে মানে নেতৃত্ব দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলো, তখন আমি ইউনিয়ন পরিষদে নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়াইলাম এবং জনগণ আমাকে ভোট দিলে। এবং আমি হাঁস মুরগির টিকা ভ্যাকসিন বিভিন্ন এলাকায় দিয়েছি, বিভিন্ন এলাকায় জনগণের মধ্যে দিয়েছি, অনেক উপকার মানুষ করেছে। এই জন্য তারাও মনে করে আমাকে চাইলো আমি তাদের এতে মোট কথা যে আমি এই সমিতির মাধ্যমে, এই সমিতির জন্য, এই সমিতির মাধ্যমে আমি এত দূরে এগিয়ে আসতে পারছি। আমার বয়স তখন ছিল মনে হয় 15 বছর, আমার স্বামীর বয়স মনে হয় 20 বছর ছিল। এরকম এক মেয়ে বিয়ে দিয়েছি, একটা মেয়ে 7-এ পড়ে, একটা ছেলে। তাদেরকে এখন বিয়ে দেবো না, মানে বড়রা যা মানে আমাদের যে গার্জিয়ানরা ছিল তখন তারা বুঝতো না, অল্প বয়সে বিয়ে দিয়েছি। কিন্তু তার ছোটটা মনে করে এখন আমার সচেতন হয়ে গেছে, যদি অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে অনেক ঝুঁকি আছে, অনেক সমস্যা দেখা যায়। এজন্য আর আমরা অল্প বয়সে বিয়ে দিতে যাচ্ছি না, 18 বছর পর বিয়ে দিব, এরকম চিন্তা ভাবনা করছি। সালের 9 জুলাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটি অভিনব প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। কানাডীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা সিডা এবং বাংলাদেশ সরকারের দেয়া প্রারম্ভিক তহবিল দ্বারা ওই দিন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর কার্যক্রম শুরু করে। ফাউন্ডেশনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর স্বায়ত্তশাসন বা স্বাতন্ত্র্য।
এক্সিকিউটিভ কমিটি হচ্ছে 11 সদস্য বিশিষ্ট বোর্ড অব গভর্নর্সের একটি উপকমিটি, যেখানে একজন কানাডীয় পর্যবেক্ষক আছেন। বোর্ড অব গভর্নর্সের সদস্যদের মধ্যে 3 জন হচ্ছেন সরকারি কর্মকর্তা, 4 জন হচ্ছেন প্রাইভেট সেক্টর বা সুশীল সমাজের প্রতিনিধি, এবং উল্লেখযোগ্য নতুন প্রবর্তন হল এই যে বোর্ডের বাকি 4 জন সদস্য প্রকল্পের সুফলভোগীদের মধ্য হতে নেওয়া হয়েছে। ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের উপর ন্যস্ত, যিনি ফাউন্ডেশনের যাবতীয় কার্যাবলীর জন্য বোর্ডের নিকট জবাবদিহি করেন। তার অধীনে আছেন 3 জন বিভাগীয় পরিচালক। মাঠ পরিচালন বিভাগের পরিচালকের দায়িত্ব হচ্ছে আঞ্চলিক ও শাখা কার্যালয়ের কর্মকাণ্ড সহ ফাউন্ডেশনের সুফলভোগীদের সাথে সংশ্লিষ্ট সকল কাজ দেখাশোনা করা। হিসাব, আর্থিক প্রতিবেদন, তথ্য আদান প্রদান এবং মূলধন ও অন্যান্য সম্পদের ব্যবস্থাপনা করেন অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক। মানব সম্পদ উন্নয়ন বিভাগের পরিচালকের দায়িত্ব হচ্ছে স্টাফ ও সুফলভোগীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রশিক্ষণ উপকরণ প্রস্তুত ও উন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রমের পরিধায়ন ও মূল্যায়ন করা। 3 লাখেরও বেশি সদস্যকে ঋণ প্রদানের জন্য ফাউন্ডেশনের আছে একটি ঘূর্ণায়মান ঋণ তহবিল। এই ঋণ কার্যক্রমের ক্রমপুঞ্জিত আয় থেকে ফাউন্ডেশন তার 2000-এরও বেশি কর্মীর বেতন ভাতা খরচ বহন এবং সেই সাথে তহবিলটিকেও টিকিয়ে রাখবে। বাংলাদেশ সরকার ফাউন্ডেশনের স্বতন্ত্র কার্যক্রমকে গুরুত্বের সাথে স্বীকার করে। প্রত্যেকটা সরকারের কিছু কিছু নিজস্ব আইন কানুন আছে, তো সেই সমস্ত আইন কানুনের মধ্যে থেকে অন্যান্য প্রকল্পের মধ্যে থেকে এই প্রকল্পটি কাজ করলে এর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হয়তো আরো কিছুটা মানে এইটাকে আর একটু ভালোভাবে চালানোর জন্য বলা যেতে পারে আর কি। এটা একটা সম্ভবত সরকার মনে করেছে যে এটার একটা বেশি অটোনমি থাকা দরকার, স্বায়ত্তশাসন থাকা দরকার। এই কারণেই এটাকে একটা গভর্নমেন্ট একটা আইন করে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে এনেছে, একটা স্বায়ত্তশাসিত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে এটাকে করা হয়েছে, অটোনমাস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে আনা হয়েছে, যাতে এরা খুব তাড়াতাড়ি এদের সিদ্ধান্ত নিতে পারে এবং মানুষের মঙ্গলের জন্য যেভাবে কাজ করা দরকার গ্রাম বাংলার লোকের জন্য সেইভাবে যাতে তারা স্বল্পত সময় কাজ করতে পারে। E.T. জ্যাকসন অ্যান্ড অ্যাসোসিয়েটসের কানাডিয়ান রিসোর্স টিম ফাউন্ডেশনকে কারিগরি সহায়তা দিচ্ছে, যাদের রয়েছে ফাউন্ডেশন পূর্ববর্তী প্রকল্পগুলোর সাথে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা। সিডা এবং অন্যান্য দাতা সংস্থার আর্থিক ও কারিগরি সহায়তায় সরকার পরিচালিত পল্লী উন্নয়ন 2 নামের ক্ষুদ্র ঋণ প্রকল্পটি প্রথম শুরু হয়েছিল 1984 সালে। এই কর্মসূচির পরবর্তী প্রকল্পগুলো যেমন পল্লী উন্নয়ন 12 এবং পল্লী বিত্তহীন কর্মসূচির অর্থায়ন করে একমাত্র সিডা এবং বাংলাদেশ সরকার। এই প্রকল্পগুলোতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়ন শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়। এই প্রকল্পটি বিশ্বে সরকার পরিচালিত ক্ষুদ্র ঋণ প্রকল্পগুলোর মধ্যে বৃহত্তম প্রকল্প হিসেবে পরিচিত। সিডার মানব সম্পদ উন্নয়ন খাতে সর্বোচ্চ বিনিয়োগ হচ্ছে এই প্রকল্পে। প্রকল্পের কর্মকাণ্ডের প্রতিটি স্তরে সুফলভোগীদের ক্ষমতায়ন থেকে শুরু করে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বোর্ডের পরিকল্পনা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিকল্পে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কানাডিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি ডেভেলপমেন্ট এই প্রকল্পে বহু বছর যাবৎ তাদের সহায়তা অব্যাহত রাখার কারণগুলো বর্ণনা করেন। বহু বছর ধরে সিডার সমর্থন অব্যাহত রাখার প্রথম কারণ হলো প্রকল্পটি মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করার সুযোগ দিচ্ছে। ক্ষুদ্র ঋণ প্রদান হচ্ছে উন্নয়নের একটি অপরিহার্য অঙ্গ এবং প্রশিক্ষণ যা আমরা ঋণের সাথে প্রদান করে থাকি তা হচ্ছে উন্নয়ন কর্মসূচির একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয় কারণ হিসেবে আমি বলবো যে এটি একটি সম্পূর্ণ নতুন ধরনের এবং অত্যন্ত সৃজনশীল প্রকল্প এবং সফলভাবে এর বাস্তবায়ন করা গেলে বিশ্বের বিভিন্ন দেশে সিডা সমর্থিত অন্যান্য কর্মসূচির জন্য এটি একটি অনুকরণীয় আদর্শ প্রকল্প হিসেবে বিবেচিত হবে। 1999 সালে বাংলাদেশ জাতীয় সংসদ ফাউন্ডেশন সৃষ্টির জন্য একটি আইন পাশ করে, যা 2000 সালে এর কার্যক্রম শুরু করে। সরকার পরিচালিত একটি অনমনীয় প্রকল্পকে একটি নমনীয়, টেকসই, স্বশাসিত এবং স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তর করার ক্ষেত্রে এটি একটি স্মরণীয় ঘটনা।
কানাডিয়ান হাই কমিশনার এই ফাউন্ডেশনের স্বাতন্ত্র্য প্রকৃতির উপর গুরুত্ব আরোপ করেন। This innovative approach of setting aside এই ফাউন্ডেশনের অভিনবত্ব হচ্ছে এটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যা ক্রমান্বয়ে আর্থিকভাবে স্বয়ম্বর হবে এবং বিদেশি সম্পদের উপর নির্ভরতা পরিহার করতে নিজেই প্রয়োজনীয় সম্পদ সৃষ্টি করবে। আমার মতে এটি একটি নতুন অভিজ্ঞতা। নিজের পায়ে দাঁড়াতে সক্ষম এমন একটি ফাউন্ডেশন সৃষ্টি করা গেলে তা হবে বাংলাদেশিদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির উজ্জ্বল দৃষ্টান্ত, যে তারা কোনরূপ বিদেশি সাহায্যপুষ্ট না হয়েও নিজেরাই নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। ফাউন্ডেশনের অত্যাবশ্যকীয় ভিত্তি হচ্ছে এর সুফলভোগীদের সমন্বয়ে গঠিত সমিতি। তৃণমূল পর্যায়ে একটি সমিতি গঠনের জন্য মাঠকর্মীরা এই কর্মসূচির উপযুক্ত লোকদের চিহ্নিত করার উদ্দেশ্যে একটি জরিপ চালান। মাঠকর্মীরা এমন সব গ্রামবাসীদের খুঁজে বের করেন যাদের জমির পরিমাণ আধা একরের কম, যারা কায়িক শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এবং সেই নির্দিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা। সম্ভাব্য ব্যক্তিদের চিহ্নিত করার পর মাঠকর্মীরা তাদের সাথে ব্যক্তিগত পর্যায়ে এবং ছোট ছোট দলে যোগাযোগ করে তাদের সামাজিক এবং অর্থনৈতিক প্রয়োজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এইরূপ 20 থেকে 30 জন আগ্রহী লোকদের নিয়ে একটি সমিতি গঠন করা হয় এবং এরপর থেকে নিয়মিত সমিতির সাপ্তাহিক সভা শুরু হয়। শুরুতে মাঠকর্মীরা আলাপ আলোচনার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সম্পর্কে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজতে তাদের সহায়তা করেন। 3 মাস পর যদি সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সমঝোতা পরিলক্ষিত হয় এবং যদি তারা সমিতির কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেন, তখন সেই সমিতি ফাউন্ডেশনের স্বীকৃতি লাভ করে। একটি সমিতির সদস্যদের মধ্য থেকে 5 জন করে সদস্য নিয়ে সংহতি দল নামের কয়েকটি উপদল গঠিত হয়। প্রতিটি সংহতি দল গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতি বছর তাদের মধ্য থেকে একজন দলনেতা নির্বাচন করে এবং এসব নির্বাচিত দলনেতাদের মধ্যে হতে একজন সমিতির ম্যানেজার হিসেবে নির্বাচিত হন। ম্যানেজার সাপ্তাহিক সভায় সদস্যদের প্রশিক্ষণ চাহিদা নিরূপণ, সদস্যদের মধ্যে কার ঋণের প্রয়োজন রয়েছে এবং কোন খাতে তা ব্যবহার হবে ইত্যাদি বিষয়ে মাঠকর্মীদের সহায়তায় দলীয় আলোচনা পরিচালনা করেন। যে কোনো সিদ্ধান্ত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নেওয়া হয়। মহিলা এবং পুরুষদের আলাদা সমিতি রয়েছে। শতকরা 80% সমিতি হচ্ছে মহিলা সমিতি। বাংলাদেশে মহিলাদের সামাজিক নিম্ন অবস্থান এবং সম্পদে তাদের সীমিত অধিকারের কথা বিবেচনা করে সমিতিতে তাদের অংশগ্রহণের উপর অধিক জোর দেওয়া হয়েছে। যদিও মহিলাদেরকে এন্ট্রি পয়েন্ট হিসেবে ধরা হয়, তবুও প্রকল্পের সুফল ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে একটি পরিবারের প্রতিটি সদস্যের কাছে পৌঁছে। দল গঠন প্রক্রিয়ায় নিয়ম শৃঙ্খলা মেনে চলতে এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণে সদস্যদের অনুপ্রাণিত করা হয় এবং শাকিলা বেগমদের মতো মহিলাদেরকে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও নেতৃত্ব প্রদানে আত্মবিশ্বাসী করে তোলা হয়। সমিতি করার আগে খুবই অবস্থা খারাপ ছিল, তখন একটা শাড়ি পরেও দিন কাটাইছি, এক মুঠ ভাত খেয়েও আমরা দিন কাটাইছি। এখন সমিতি করে খুবই ভালো লাগতেছে। ভালো লাগতেছে এইটাই যে আমি একটা নেতৃত্ব পাইছি, 10 জন 20 জন মিলে আমার একটা নেতৃত্ব দান করেছে। আর ধরেন এই সমাজে বাস করতে গেলেই আপনার কেউ সংসারেও তো দাম দেয় না, বাইরেও দাম দেয় না। তাই এই আস্তে আস্তে তো এই দামগুলো নেতৃত্ব পাওয়ার পরে, প্রশিক্ষণ পাওয়ার পরে আমার খুবই এরা দাম দেয়। কর্মসূচির প্রধান সেবা হল ঋণ। সদস্যদেরকে 3000 থেকে 12000 টাকা অর্থাৎ 85 থেকে 340 কানাডিয়ান ডলার পর্যন্ত ঋণ দেওয়া হয়। এই সমস্ত ঋণী সদস্যরা সাধারণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার উপযুক্ত নয়, কারণ জামানত হিসেবে ব্যবহার করার মতো কোনো সম্পদ তাদের নেই। সময় মতো ঋণ পরিশোধ নিশ্চিত করতে এই কর্মসূচি একদিকে যেমন সামাজিক এবং সংহতি দল কর্তৃক চাপ প্রয়োগের উপর আশ্রয় নেয়, অন্যদিকে তেমনি ঋণের টাকা সদস্যরা যাতে আয় বৃদ্ধিমূলক খাতে সঠিকভাবে ব্যবহার করতে পারে সেজন্য তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ সহায়তা প্রদান করে থাকে। সাধারণত আঞ্চলিক প্রশিক্ষণ দলের সদস্যরা প্রশিক্ষণ পরিচালনা করে থাকেন। তারা বিভিন্ন বিষয় অভিজ্ঞ। মাঠকর্মীরা ফলো আপ প্রশিক্ষণের ব্যাপারে সহায়তা দিয়ে থাকেন। সমিতির সদস্যরা বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের উপর প্রশিক্ষণ পেয়ে থাকেন, যেমন
ডিমের জন্য মুরগি পালন, শাকসবজির চাষ, দুগ্ধবতী গাভী পালন, গরু মোটা তাজাকরণ, ছাগল অথবা অন্যান্য পশু পালন, গাছের চারা উৎপাদন এবং মৎস্য চাষ। দলীয় সদস্যরা অনেক সময় অপ্রচলিত আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড গ্রহণ করে থাকেন, যেমন মৌমাছি পালন, ঝুড়ি তৈরি অথবা বুনন, কাপড়ের নকশি সেলাই বা এমব্রয়ডারি, দর্জির কাজ, মিষ্টি তৈরি এবং মাটির তৈজসপত্র তৈরি। দলীয় সদস্যরা তাদের জন্য উপযুক্ত আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাছাই করেন এবং নির্দিষ্ট কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ঋণের জন্য আবেদন করেন। সদস্যরা মাঠ কর্মীর পরামর্শ অনুযায়ী পুরো দলের জন্য ঋণের প্রস্তাব প্রস্তুত করে থাকেন। ঋণের প্রস্তাবগুলো শাখা ব্যবস্থাপকের কাছে পেশ করা হয় এবং প্রয়োজনে আঞ্চলিক ব্যবস্থাপক এবং ওই অঞ্চলের অন্যান্য কর্মীরা এই প্রস্তাবগুলো পর্যালোচনা করেন। প্রস্তাবগুলো অনুমোদিত হলে সদস্যরা তাদের নিকটবর্তী শাখা হতে ঋণের টাকা গ্রহণ করেন। তারপরে 48টি সমান কিস্তিতে সদস্যদেরকে এই ঋণের টাকা পরিশোধ করতে হয়, যা মাঠকর্মীরা নিয়মিতভাবে সাপ্তাহিক সভার দিন সদস্যদের নিকট থেকে আদায় করেন। কিছু কিছু সদস্যরা নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে বিশেষ ধরনের প্রশিক্ষণ পেয়ে থাকেন, যেমন মোরগ মুরগি ও গবাদি পশুকে টিকাদান, পশুর প্রজনন, মৎস্য চাষ এবং চারা উৎপাদন। এই জাতীয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা প্যারা টেকনিশিয়ানের দক্ষতা অর্জন করেন এবং এই সব বিষয়ে তারা অন্যান্য সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে থাকেন। বর্তমানে এই প্রকল্পে প্রায় 1000 সক্রিয় প্যারা টেকনিশিয়ান আছেন। বিউটি রানীর মতো অনেক মহিলাই তাদের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড হতে বিশেষভাবে উপকৃত হয়েছেন। প্রথম আমার অবস্থা খুব খারাপ ছিল, তারপরে চিন্তা ভাবনা করলাম যে সমিতিতে ভর্তি হই, তারপরে হাঁস মুরগির ট্রেনিং নেই, হাঁস মুরগির ট্রেনিং পাইলাম, তারপরে সমিতি থেকে লোন তুললাম, লোন তোলার পরে আমি একটা মুরগির খামার করলাম। বাস মুরগির খামার করার পরে মুরগির খামার থেকে বেশ কিছু আয় হইতেছে, তা নিয়ে আমার ছেলে মেয়ে নিয়ে ভালো করে চলতে পারতেছি। ভবিষ্যতের চিন্তা ভাবনা হইলো আমি মুরগির ফার্মটা একটু বড় করে করতে চাই, তার আয় যাতে আমার বাড়িঘর মানে জমি জমা কিনতে পারি, বাড়িঘর তৈরি করতে পারি। অভিজ্ঞতা থেকে দেখা যায় শুধুমাত্র ঋণের মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ জনগণের জীবনমানের সত্যিকার উন্নয়ন দীর্ঘস্থায়ী করা যায় না। অর্থনৈতিক সম্পদের স্বল্পতা ছাড়াও জনগণ বাস্তব ও সামাজিক সমস্যায় জর্জরিত এবং সচেতনতার অভাবে তারা প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করে উক্ত সমস্যা সমাধানের উপায় খুঁজে পাচ্ছে না। এ কারণে ইটি জ্যাকসন অ্যান্ড অ্যাসোসিয়েটসের কানাডিয়ান রিসোর্স টিমের কারিগরি উপদেষ্টাগণ 1991 সালে ঋণ কর্মসূচির সাথে সামাজিক উন্নয়নকে প্রকল্পের একটি উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেন। ফাউন্ডেশন এই মূল্যবান উপাদানটিকে প্রাধান্য দিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। একজন মাঠকর্মী বা প্রশিক্ষণপ্রাপ্ত দলীয় সদস্য মাসিক সভার একটি সেশন অথবা উদ্যোক্তা কর্তৃক আয়োজিত দীর্ঘমেয়াদী কর্মশালা পরিচালনা করে থাকেন। ফাউন্ডেশন এইসব কর্মশালা ও প্রশিক্ষণ ফোরামের মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি, পরিবার পরিকল্পনা, মৌলিক সাক্ষরতা, নিরাপদ খাবার পানি, রোগ প্রতিরোধক এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ ইত্যাদি সামাজিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মাঠ কর্মীগণ সামাজিক উন্নয়ন ফোরাম সৃষ্টি করে নেতৃত্ব উন্নয়ন, নারী পুরুষ সমতা বিকাশ, শিক্ষার গুরুত্ব, বৈবাহিক আইন, যৌতুক প্রথা, শিশু শ্রম নীতিমালা, পরিবেশ সংরক্ষণ, HIV/AIDS, আর্সেনিকযুক্ত পানি এবং নারী নির্যাতন সম্পর্কে সদস্যদেরকে সচেতন করে থাকেন।
অধিকন্তু এই কর্মসূচি বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে অতীব প্রয়োজনীয় সংযোগ স্থাপনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জনগণকে তথ্য ও সেবা প্রদান করে থাকে। মাঠ কর্মীগণ কৃষি সম্প্রসারণ কর্মী ও পশু চিকিৎসকদের সাথে সরাসরি যোগাযোগ করে শাকসবজি ও ফলের চাষ এবং পশু চিকিৎসার বিষয়ে সদস্যদের সাহায্য করেন এবং তারা এটাও নিশ্চিত করেন যে রোগ প্রতিষেধক, গর্ভকালীন যত্ন, পরিবার পরিকল্পনা সামগ্রী এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সেবা পেতে সুফলভোগী সদস্যদের কোথায় যেতে হবে। সার্বিকভাবে সচেতনতা ছাড়া সমিতির সদস্যগণের পক্ষে উৎপাদনমূলক কর্মকাণ্ড পরিচালনা, ঋণ পরিশোধ অথবা জীবনযাত্রার মানের সত্যিকার উন্নয়ন সম্ভব নয়। কারিগরি সহায়তা দলের উপদেষ্টা জনাব শহীদ হোসেন তালুকদার এ কর্মসূচির সাথে প্রথম থেকে সম্পৃক্ত। তিনি জানেন কিভাবে প্রকল্পের বিভিন্ন কর্মসূচির মধ্যে সমন্বয় সাধন করতে হয়। শুধুমাত্র মাইক্রো ক্রেডিট আপনার কোনো ক্রমেই কোনো একটি পরিবর্তন আনতে পারে না। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন তাদের জীবনের উন্নতির ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে, সামগ্রিক পরিবর্তন আনতে পারে না। এই জন্যই আমরা মাইক্রো ক্রেডিটের সাথে আমরা যখন রিয়েলাইজ করলাম, আমরা যখন অনুধাবন করলাম যে আমাদেরকে সামাজিক উন্নয়নের বিষয়গুলো আনতে হবে। সামাজিক উন্নয়ন বিশেষ করে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বিষয় হলো মানুষকে সচেতন করা, তাদের সামাজিক অর্থনৈতিক সমস্যা সম্পর্কে তাদেরকে সচেতন করা, যাতে করে তারা সংগঠিত হয়ে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে এবং আত্মনির্ভরশীল হতে পারে। দ্বিতীয় আসপেক্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এবং তাদেরকে সংগঠিত করার জন্য তাদের একটা অর্গানাইজেশন তৈরি করতে হবে, তাদের একটা বেস, এবং তাদের অর্গানাইজেশন বা সংগঠন সেটা হবে তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দু। এবং এইটা অনুধাবন করে আমরা সোশ্যাল মোবিলাইজেশন, এটাকে আমরা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করে আপনার তাদেরকে সংগঠিত করি এবং সংগঠিত করার প্রয়াস নেই। তৃতীয়ত হলো তাদের জীবনের আপনার কোয়ালিটি অফ লাইফ বা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে যে ধরনের সেবা দরকার সেই ধরনের সেবাগুলো তাদেরকে প্রদান করা। বাংলাদেশে ফাউন্ডেশনের অবদান গুরুত্বপূর্ণ। বর্তমানে ফাউন্ডেশন 139টি উপজেলায় এর কার্যক্রম পরিচালনা করছে, যা দেশের 1/3-এরও বেশি। ফাউন্ডেশন 15,000-এর বেশি সমিতিতে বিভক্ত 4 লাখের বেশি সদস্যকে এর সেবা প্রদান করছে, যা থেকে পরোক্ষভাবে সমিতির সদস্যদের পরিবারের প্রায় 30 লাখ নারী, পুরুষ ও শিশু এর সেবা পাচ্ছে। বর্তমানে সদস্যদের নিকট মোট পাওনা ঋণের পরিমাণ হচ্ছে প্রায় 63 কোটি টাকা। ফাউন্ডেশনের লক্ষ্য হচ্ছে 7 বছরের মধ্যে আর্থিক স্বয়ংভরতা অর্জন। এটি একটি উচ্চাকাঙ্ক্ষা যা অন্যান্য বিষয় ছাড়াও ঋণের সুদের হার, ঋণ দাদন, এলাকা সম্প্রসারণ এবং ঋণ আদায়ের হারের মতো বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল। ফাউন্ডেশন তার কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি, চাকরির স্থায়িত্ব, মেধার ভিত্তিতে বেতন বৃদ্ধি এবং মহিলা কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে ফাউন্ডেশনের শতকরা 40% কর্মী মহিলা। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে তাঁর দলকে ভবিষ্যতের পথে পরিচালনা করছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বয়ংভরতা অর্জন। স্বয়ংভরতা আমাদের প্রাতিষ্ঠানিক দিক থেকেও, স্বয়ংভরতা আমাদের যারা গ্রহীতা, ঋণ গ্রহীতা তাদের দিক থেকেও। কাজটা একটু দুরূহ, তবে খুব বেশি দুরূহ নয়। এই কারণে যে আমরা যদি ঋণের অঙ্ক বাড়াতে পারি, ঋণের সংখ্যা বাড়াতে পারি এবং ঋণের এলাকা বাড়াতে পারি, তাহলে কিন্তু এই অর্জনটা সম্ভব। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দেশের পল্লী অঞ্চলের দরিদ্রদের জীবনের মান উন্নয়ন করব এবং সেক্ষেত্রে আমাদের সব রকম শক্তি নিয়োজিত হতে হবে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং সেটা যখন হবে, একজন দুস্থ ব্যক্তি, একজন দরিদ্র ব্যক্তি যখন তিনি আমাদের কাছ থেকে প্রশিক্ষণ, আমাদের কাছ থেকে ঋণ নিয়ে স্বয়ংভর হবেন, সেটা আমাদের সব থেকে বড় স্যাটিসফ্যাকশন, সব থেকে বড় আনন্দ।